2024 সালের 5 আগস্টের দুপুরটা অদ্ভুত ছিল। বাতাসে যেন ভেসে বেড়াচ্ছিল এক অদৃশ্য চাপা গল্প, অনিশ্চয়তা, আতঙ্ক আর বিদায়ের নীরব প্রতিধ্বনি। কুর্মিটোলা বিমানবন্দর, যা আপাত দৃষ্টিতে নিস্তব্ধ, তার ভেতরে লুকিয়েছিল এক ভয়াবহ বিদ্রোহের স্পন্দন। হঠাৎই গর্জে ওঠে আকাশ। একটি C-30J বিমানের শব্দ যেন ছিঁড়ে দেয় রাজধানীর আকাশকে। কিন্তু এই বিমানে শুধু একটি যাত্রী ছিল না, ছিল এক অধ্যায়ের অবসান। শেখ হাসিনা সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ছিলেন সেই বিমানের ভেতরে। কিন্তু প্রশ্ন শুধু উড়ন্ত বিমানের নয়, বরং ক্যামেরার। কে তুললেন সেই দৃশ্য? কার হাতে ধরা পড়ল ইতিহাসের এক নিষিদ্ধ মুহূর্ত? এবং কিভাবে, কি আশ্চর্য একভাবে সেই ভিডিও হয়ে উঠল সময়ের ঘূর্ণাবর্তের কেন্দ্রবিন্দু। এই একটিমাত্র ভিডিও বদলে দিল দৃশ্যপট। এটি কোনো কৌতূহলী দৃষ্টির সৃষ্টি নয়, বরং রাষ্ট্রযন্ত্রের গভীরে লুকিয়ে থাকা এক ছায়া নেটওয়ার্কের মুখোশ উন্মোচন। শুরু হয় এক ভয়াবহ অনুসন্ধান সেই ছায়ার পেছনে, যে ছায়া ঢুকে পড়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর হৃদয়ে। নাম র। আর এই চাঞ্চল্যকর অনুসন্ধান প্রথম প্রকাশ্যে আনে বাংলাদেশের অন্যতম সংবাদ মাধ্যম আমার দেশ। ডেডলাইন 36 জুলাই 2024। ঢাকার রাজপথে উত্তাল জনতা, স্লোগান, বারুদের গন্ধ আর এক মোহভঙ্গের উত্তেজনায় কাঁপছে শহর। এর মাঝেই ভাইরাল হয় একটি ভিডিও। দৃশ্যটি ধরা পড়েছিল ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফির মোবাইলে অফিসার্স মেসের জানালা দিয়ে। আর তা ছড়িয়ে দেন তার সহকর্মী তাহসিফ সুরি। তদন্তে দেখা যায় তারা দুজনই ছিল এক নিখুঁত জালের অংশ, যেখানে বিশ্বাস ছিল ভান, আনুগত্য ছিল আবরণ। রিফাতের মোবাইল থেকে উদ্ধার হয় এক মেসেজ লগ। প্রেরক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ। তাকে ঘিরেই খুলে যায় এক ভিন্ন জগতের দরজা, ভারতের র গোয়েন্দা সংস্থার বাংলাদেশের চ্যাপ্টারের গোপন লিঙ্ক। আর এখান থেকেই শুরু হয় সেই ছায়াযুদ্ধ, যা শুধু রাষ্ট্র নয়, মনোজগতেও ছড়িয়ে দেয় আতঙ্কের রেখাচিত্র। শেখ হাসিনার পালিয়ে যাবার দিন দশেক পরের দৃশ্যপট। 14 আগস্ট 2024। গভীর রাত। ঘুমন্ত শহরের বুকে নিঃশব্দে নেমে আসে সেনা গোয়েন্দা বিভাগের এক অদৃশ্য দল। লক্ষ্য স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ। তার বাসা যেন কোনো সামরিক অফিসের অন্ধকার আউটপোস্ট। গাড়ির বুট খুলতেই চোখ ছানা বড় হয়ে যায় তদন্তকারীদের। যুদ্ধাস্ত্র, স্যাটেলাইট কমিউনিকেশনের ডিভাইস, ভারতীয় গোয়েন্দা রিপোর্ট, নগদ 1 কোটি টাকা। কিন্তু যা সামনে আসে তা আরও ভয়ঙ্কর। আলতাফ একা নন, এই নেটওয়ার্কে আরও 6 জন উচ্চপদস্থ কর্মকর্তা। যেন তারা প্রত্যেকেই এক একটি পেন্ডোরা বক্স, যাদের নাম উচ্চারণ করলেই যেন কেঁপে ওঠে সেনাবাহিনীর দেয়াল। এয়ার ভাইস মার্শাল M.A. আওয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, এয়ার কমডোর মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম, উইং কমান্ডার সাইদ মোহাম্মদ। ISPR বাধ্য হয় তাদের অবসরের ঘোষণা দিতে, যেন এক রক্তাক্ত অস্ত্রোপচারের পরে নীরব সেলাই। কিন্তু ভেতরে ভেতরে ছড়িয়ে পড়ে ভয়। রাষ্ট্রযন্ত্রের অন্তঃস্থলে এমন কি গোড়াপচন ধরেছে যে আকাশ রক্ষা করার দায়িত্বে যারা, তারাই পরিণত হয়েছে রয়ের কমিশন খাওয়া ছায়া সেনাতে। স্কোয়াড্রন লিডার আলতাফের জীবনের আড়ালে ছিল এক বিলাসী বিকল্প জগৎ। তার বাসায় আসত বিদেশি নম্বরের ফোন। দিনে ভিজিট করত একাধিক নারী। তার অ্যাকাউন্টে ঢুকত বিপুল অঙ্কের টাকা, যার উৎস ছিল একাধিক অফশোর কোম্পানি। গ্যারেজে ছিল উপহার পাওয়া হোন্ডাই। সবকিছু মিলে এই ব্যক্তি ছিলেন র এর ছায়া সাম্রাজ্যের একজন অভিজাত দূত। আর তার বিশ্বাসঘাতকতার পেছনে ছিল আরও বড় ছায়া, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর একদা কঠোর মুখ, এখন র এর অলিখিত কনসাল্টিং স্ট্র্যাটেজিস্ট, গাদ্দারের শাহেনশাহ। বিমান বাহিনী আর সেনাবাহিনী পেরিয়ে এবার তদন্ত পৌঁছে যায় পুলিশের অন্দরমহলে। 4 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়। মিরপুরের ডেপুটি কমিশনার জসিমউদ্দিন মোল্লা, গুলশানের এডিশনাল ডেপুটি কমিশনার রফিকুল ইসলাম, যাত্রাবাড়ি জোনের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার তানজিল আহমেদ, APBN এর SP মোহাম্মদ রফিকুল ইসলাম। এদের সবার স্টেশন মাস্টার ছিলেন গুলশানের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ ডিবি, যিনি ছিলেন আবদুল্লাহ ইবনে আলতাফের ঘনিষ্ঠ বন্ধু এবং র এর বাংলাদেশ চ্যাপ্টারের অন্যতম সক্রিয় লিঙ্কম্যান। এক গোপন নথি বলছে, শেখ হাসিনার পালানোর সময় 5 আগস্ট ইফতেখার ছিলেন কুর্মিটোলায় ফ্যালকন টাওয়ারে অস্ত্রসহ আশ্রয়ে। গ্রেফতারের পর তাকে কাশিমপুর হাই সিকিউরিটি সেলে পাঠানো হয়। বিষয়টি এতটাই গোপনে ঘটানো হয়, তার স্ত্রী 22 আগস্ট পর্যন্ত তার খোঁজ না পেয়ে পুলিশের কাছে লিখিত আবেদন করেন। জানি না কোন সকালে ঘুম ভেঙে দেখব এই দেশটা আর আমাদের নেই। হয়তো তখন পাখির ডাকের বদলে ভেসে আসবে বিদেশি জঙ্গলের রেডিও ফ্রিকোয়েন্সি।
হয়তো তখন আকাশে ওড়ার আগে প্রতিটি জেটের অনুমতি নিতে হবে নয়াদিল্লি থেকে। আর এসব ঘটবে কারণ বিশ্বাসঘাতক ছিল আমাদের ভেতরেই। যে দেশের কসম খেয়েছিল সেই ছুরি বসিয়েছে দেশের বুকে। বাংলাদেশ বিমান বাহিনী মানে শুধু যুদ্ধ বিমান নয়, সেটা আমাদের আকাশের গর্ব, স্বাধীনতার নিশান আর আমাদের জাতিসত্তার আভিজাত্য। যখন সেই বাহিনীরই কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এর ছায়া খেলায় অংশ নেয়, তখন সেটা আর শুধু ষড়যন্ত্র নয়, এটা এক নির্মম আত্মঘাত। এসব গাদ্দারদের চোখে পতাকার মানে নেই। জাতীয় সঙ্গীত ওদের কাছে হয়তো শুধুই শব্দ, কিন্তু এই দেশ আজও দাঁড়িয়ে, কারণ এই মাটির বুকে রয়েছে আবু সাইদ, মুগ্ধদের রক্ত, যারা হাসতে হাসতে মৃত্যুবরণ করেছিল শুধু যেন আমাদের আজকের সকালটা স্বাধীন হয়। আর আমরা যারা বেঁচে আছি, আমাদের দায়িত্ব এখন শুধু চোখ মেলেই দেখা নয়, চোখ রাঙিয়ে জিজ্ঞেস করা, তোমরা কারা যারা এদেশের পিঠে ছুরি বসাও? সীমানার ওপর থেকে আসা সেনা নয়, সবার আগে আমাদের লড়তে হবে ভেতরের মুখোশধারীদের বিরুদ্ধে। শেখ হাসিনার বিমান উড়েছিল সূর্যাস্তের দিকে, কিন্তু তার নিচে এখনো জেগে আছে ছায়া রাজত্ব। শেখ হাসিনার পালানোর ভিডিও উপভোগ করেছিল সবাই, কিন্তু কে জানতো সেই ফুটেজ কিছু ফ্রেম নয়, কেবল ধরা পড়বে এর পাকা ষড়যন্ত্র। এখন প্রশ্ন একটাই, এই ষড়যন্ত্রে কারা বেঁচে গেল? কে কে ধরা পড়েনি? কে সেই অভ্যন্তরীণ মুখ? কেউ কি আছে যিনি সেনাবাহিনীর ভেতরে বসে এখনো এর স্ক্রিপ্ট বাস্তবায়ন করে চলেছেন? এই কাহিনীর শেষ পাতায় এখনো কালি পড়েনি, কারণ যারা ধরা পড়েছে তারা হয়তো শুধু সৈনিক। সত্যিকারের সেনাপতিরা এখনো পর্দার পেছনে। প্রশ্ন একটাই, সেই পর্দার পেছনের মুখোশগুলো ছিঁড়ে ফেলার জন্য প্রফেসর ইউনূস কি প্রস্তুত?